আসসালামু আলাইকুম সুপ্রিয় দাখিল অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। তোমরা যে যেখান থেকে দেখছো তোমাদের সকলকে আইকে ক্লাসরুমের পক্ষ থেকে স্বাগত। তোমরা যারা আরবি ব্যাকরণ, আরবি দ্বিতীয় পত্রের যে বইটা আছে, তোমরা এই ব্যাপারটাকে ভালো এবং সুন্দর ও গভীরভাবে এবং এমন মনে তৃপ্তি সহকারে আত্মস্থ করতে চাচ্ছ বা বুঝতে চাচ্ছ, জানতে চাচ্ছ, তোমাদের জন্য আইকে ক্লাসরুম এটার উপরে ভিডিও তৈরি করে যাচ্ছি, যাতে করে তোমরা টিচার এর কাছ থেকে যতটুকু নিচ্ছ, এছাড়াও তোমরা আরো এক্সট্রা তথ্য মানে এক্সট্রা ভাবে শিখতে চাচ্ছ, তোমাদের জন্য আইকি ক্লাসরুমের পক্ষ থেকে এই আমরা ভিডিওগুলো তৈরি করে যাচ্ছি, যাতে করে তোমরা তোমাদের শান্তি মতো শিখতে পারো। আর আমাদের পক্ষ থেকে চেষ্টা থাকে সর্বোচ্চ লেভেলে তোমাদের তৃপ্তি সহকারে বুঝিয়ে দেওয়া। ঠিক আছে, আল্লাহ যেন আমাদের সেই তৌফিক দেয়, সেটাই তোমরা দোয়া করবে। তো চলো, আমরা একটা ভিডিও করেছি, আমরা এই প্রথম পার্ট করেছি ইলমু সরফের পরিচয়। তো ইলমু সরফের পরিচয়ের ভিতরে আমরা অলরেডি সেখানে বিস্তারিত আলোচনা করে ফেলেছি। বেসিক যে পার্টগুলো, সেই পার্টগুলো কিন্তু অলরেডি আমাদের শেষ। এখন যে পার্টটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে এই ইলমু সরফের যে ফার্স্ট পার্ট বললাম, এই ফার্স্ট পার্টের যে কিছুটা কোশ্চেন আছে, সেই কোশ্চেনগুলোকে আমাদের সলভ করতে হবে। ঠিক আছে, আমরা সেই কোশ্চেনগুলো সলভ করার মতো আমাদের ভিতরে এই ক্যাপাবিলিটি আছে কিনা, কিংবা এই ধরনের এক্সপিরিয়েন্স বা যোগ্যতা আছে কিনা, সেটা আমরা এখন একটু নিজেরা অ্যানালাইসিস করবো। ঠিক আছে, তো চলো আমরা সেটাকে একটু দেখি, প্রয়োগ করে আমাদের ভিতরে স্কিলটা কতটুকু ডেভেলপ হয়েছে এই চ্যাপ্টারের ব্যাপারে। আমরা এই চ্যাপ্টারের ভিতরে শিখেছিলাম ইলমু সরফের পরিচয়, হ্যাঁ, ইলমু সরফের ক্ষেত্র, এরপরে যে এর ভিতরে মিজান ও সরফ কাকে বলে, সেই ব্যাপারগুলো নিয়ে কাজ করছি। আর আমি এই ভিডিওটা তোমাদেরকে দুইটা পার্টে ভাগ করব। এখানে প্রথমত মতো 4টা প্রশ্ন আছে, সেই 4টা প্রশ্নের ভিতরে প্রথমে 2টা প্রশ্ন দেখবো আজকে, এই ভিডিওতে দেবো 2টা প্রশ্ন, পরবর্তী ভিডিওতে 2টা প্রশ্ন। কারণ ভিডিওটা লং হলে তোমাদেরই খারাপ লাগবে দেখতে, এটা আমি তো নিজেই খারাপ লাগে অনেক সময় অনেক ভিডিও, তো আমি ছোট ছোট করে দিচ্ছি 2টা পার্টে। তো চলো আমরা 1 নম্বর প্রশ্ন, তোমার বইতে তুমি দেখো আত-তাদরিবাত, সেখানে যেটা আছে ইলমু সরফ এর আবিধানিক ও পারিভাষিক অর্থ। দেখো, এমন বেসিক নিবা যেটা যেন তোমার সারা জীবন থাকে, তুমি যেন সারা জীবন কাজে লাগাতে পারো, সেটাই। তো চলো 1 নম্বর প্রশ্ন। ঠিক আছে, 1 নং প্রশ্ন উত্তর লেখো খাতায়। এভাবে তোমাকে প্রশ্ন করলো, ঠিক এভাবে লেখো। এখন 1 নং প্রশ্ন উত্তর কি লিখবা? যে ইলমু সরফের আবিধানিক অর্থ। ঠিক আছে, তাহলে এখন লেখো যে নিচ থেকে লেখো যে ইলমু সরফ, একটু এভাবে আরবিতে লিখবা। ঠিক আছে, ইলমু সরফের আবিধানিক অর্থ। ডট ডট ডট। ঠিক আছে, আমি একটু সংক্ষেপে লিখে দিলাম যাতে করে তোমাদের বেশি সময় না লাগে। আবিধানিক অর্থ, আবিধানিক অর্থটা কি লিখবা? সরফ শব্দের অর্থ কি? পরিবর্তন। একটাই লেখো, বেশি লেখা দরকার নেই। আচ্ছা, তুমি এভাবে ভাঙো। ইলম শব্দের অর্থ এক, এভাবে লেখো যে এক। আমি ধাপে সবে ইলম, এখানে তো দুটি শব্দ সমন্বয়ে গঠিত। ইলমু সরফ দুটি শব্দ সমন্বয়ে গঠিত না? তুমি চাইলে সেটা বলতে পারো ইলমু সরফ দুটি শব্দের সমন্বয়ে গঠিত। হ্যাঁ, একটা শব্দ হচ্ছে ইলম আর একটা শব্দ হচ্ছে সরফ। ইলম শব্দের আবিধানিক অর্থ, আর একটা তুমি আরেকটু লাইন বাড়াতে পারো প্রশ্ন বড় করার জন্য। হ্যাঁ, তাহলে আমি এখানে তোমাদেরকে আমি এই ব্যাপারটা না লিখে এটা লিখি, আমি এই ব্যাপারটা না লিখে আমি তোমাদের বুঝার ক্ষেত্রে একটু লিখি। হুম, এটি তোমার বইতে আছে, দেখো তুমি, এটি দুটি একেবারে শুরুতে। হ্যাঁ, তোমার বইতে আছে কি এই ইলমু সরফ দুটি শব্দের সমন্বয় এটা গঠিত, এর আবিধানিক অর্থ হচ্ছে এই এটা বলা আছে। ঠিক আছে, তার মানে তুমি এখান থেকে শুধুমাত্র এটি দুটি শব্দ নিয়ে গঠিত। আচ্ছা, গঠিত ডট ডট ডট। আচ্ছা, এলএম, এরপরে লেখলো এলএম শব্দের এর আবিধানিক অর্থ। আমি সংক্ষেপে লিখি, ঠিক আছে, এরপর ডট ডট। আবিধানিক অর্থ 1 নম্বরে লেখো এদিকে। 1 নম্বরে এলেম অর্থ জানা, কি? জানা। এরপর 2 নম্বরে লেখো, বা কি লেখা যায় 2 নম্বরে? জানা, বুঝা, জ্ঞান। 2 নম্বরে হচ্ছে জ্ঞান, 2 নম্বর হচ্ছে জ্ঞান। দ্যাটস এনাফ। এরপরে লেখো সরফ, আর সরফ, আর সরফ এর
আবিধানিক অর্থ, আমি ডট ডট দিয়ে বুঝালাম এই দুটো, ঠিক আছে। আবিধানিক অর্থ কি? 1 নম্বরে লেখো পরিবর্তন। কোশ্চেন এমনি বড় হয়ে যাবে, খাতায় পুরো ভরে যাবে, এভাবে আমি যেভাবে লেখাচ্ছি, পরিবর্তন, ঠিক আছে। 2 নম্বরে লেখো রূপান্তর, মানে দুটো বেশি দেওয়া লাগবে না, দ্যাটস এনাফ। এভাবে দাও, তোমার খাতা অলরেডি দেখো কতখানি চলে গেল, এভাবে সাজাও। এরপরে আসো, লেখো যে এভাবে লেখো যে ইলমুস সরফ সম্মিলিতভাবে এর সম্মিলিত অর্থ, তার সম্মিলিতার্থ, মানে এভাবে না লিখি, এতটা জট সংক্ষেপ না লিখি, পরে আমরা লিখবো সম্মিলিত অর্থ। অর্থ, ঠিক আছে। কি লিখবো? পরিবর্তনশীল জ্ঞান, ঠিক আছে। পরিবর্তনশীল জ্ঞান। ক্লিয়ার? লেখো 1 নাম্বার কি গেল, যে তোমার আবিধানিক অর্থ চেয়েছিল ইলমু সরফের, ইলমু সরফে তুমি আবিধানিক অর্থ লিখলা, দেখো তোমার খাতা অলরেডি এখানে চলে আসলো, এভাবে করে লিখে ফেলো। এরপরে কি লিখবা? নিচে, মানে এরপরে এই যে নিচে লিখবা, ঠিক আছে, নিচে লিখবা তার সংজ্ঞাটা, আরবিতেও লিখতে পারো, বাংলায় লিখতে পারো, দুইটা যদি লেখো তাহলে তোমার জন্য বেশি প্লাস পয়েন্ট, কারণ এটা তো আর বোর্ডে দেখছে না, এটা তোমার ক্লাসে দেখছে মাদ্রাসাতে, তো এটা দুইটাতেই লেখার চেষ্টা করবা, যেহেতু এই দুটো আরবি আমি অলরেডি বেসিক ক্লাসে দিয়ে দিয়েছি, সেটা সেখান থেকে দেখবা। তো আমি জাস্ট এখানে কোশ্চেন কিভাবে সাজাতে হবে এই প্রশ্নগুলো, সেগুলো জাস্ট দেখাচ্ছি, ঠিক আছে। এরপর তুমি তোমার ওখানে যে ওখানে কিন্তু আরবির ব্যাপারটা পরিপূর্ণ ভেঙে ভেঙে বলেছিলাম যে কিভাবে লিখবা, আমি জাস্ট কোশ্চেন প্যাটার্নটা কিভাবে সাজালে সুন্দর হবে এবং খাতার বেশি দেখাবে এবং নাম্বার পরিপূর্ণ পাবে। কারণ জানো গ্রামারের অংশ অঙ্কের মতো, অঙ্ক যদি ছোট করেও করো আর বড় করেও করো, অ্যান্সার যদি সঠিক হয়, নিয়ম যদি সঠিক হয়, তোমাকে নাম্বার পরিপূর্ণ দিবে। এরকম আরবি মানে যে কোনো ব্যাকরণের ক্ষেত্রে এইগুলো হচ্ছে অঙ্কের মতো, তোমার যদি ছোট করে লেখো বা বড় করে লেখো, হ্যাঁ, তাহলেও তোমার যদি নিয়ম সঠিক থাকে, তোমার বেসিক কথা যেভাবে প্রশ্ন করছে সেই প্রশ্নের আলোকে যদি সবগুলো উত্তর সঠিক দাও, তাহলে তোমাকে পরিপূর্ণ নাম্বার দিতে বাধ্য তারা। এখন এখানে এক এক প্রতিষ্ঠানে এক এক রকম চিন্তাধারা, যে বলবে এত বিশাল করো অত বিশাল করো, সেটা হচ্ছে তাদের ব্যাপার, সেটা তোমাদেরকে জানার ক্ষেত্রে, বেশি জানার ক্ষেত্রে এই কথাগুলো বলে, কিন্তু তুমি অ্যাকচুয়ালি সেই তথ্যটাই দিচ্ছ যেখানে বলেছে শুধুমাত্র ইলমু সরফের আবিধানিক অর্থ, পারিভাষিক অর্থ। আমি তোমাদেরকে সিস্টেমটা শেখাচ্ছি। পারিভাষিক অর্থ কি? এখানে যে লিখবা যে সংজ্ঞা, এখানে তুমি আরবিতে চাইলে লিখতে পারো যে তারিফ ইলমু সরফ, ঠিক আছে, একটু মানে বাংলা ইংলিশ ব্যবহার কি করে আরবি ব্যবহার করলা, ঠিক আছে। তারিফু মানে কি? ইলমু সরফ, হ্যাঁ, তারিফু অথবা ইস্তিলাহ, হ্যাঁ, ইস্তিলাহ লিখতে পারো, এভাবে না লিখে তুমি লিখতে পারো আবিধানিক অর্থ, তো এবার লেখো ইস্তিলাহ, আল ইস্তিলাহ বা সংজ্ঞা, আল ইস্তিলাহু, কি লিখবা? আল ইস্তিলাহু লেখে এরপর ডট 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 দিয়া শেষ, এরপর একটা এক্সাম্পল দিয়ে দেবা যে নাসরা ইয়ানসুরু, দ্যাটস এনাফ। পুরো ব্যাপারটা 1 নম্বর কোশ্চেন কমপ্লিট। আমাদের কি 1 নম্বর কোশ্চেনটা কি কমপ্লিট, বুঝতে পেরেছি? তাহলে কিভাবে করবো আবার একটু সামারাইজ করে দিই। সামারাইজটা হবে যে তোমাকে বলেছে 1 নম্বরে যে কি বলেছে, ইলমু সরফের আবিধানিক অর্থটা বলো এবং পারিভাষিক সংজ্ঞাটা দাও। তাহলে এখন তুমি আবিধানিক অর্থটা কি বললা, যে ইলমু সরফ এই শব্দটা দুটি শব্দের নয় গঠিত, দুটি শব্দের সমন্বয় গঠিত, তুমি এভাবে বললা। তারপর বললা ইলম শব্দের আবিধানিক অর্থ হচ্ছে জানা বা জ্ঞান, জানা বা জ্ঞান, মানে জানা বা জ্ঞান, আচ্ছা ঠিক আছে, জ্ঞান অর্জন করা। আচ্ছা, এরপরে আসো, এই সরফ শব্দের অর্থ পরিবর্তন, রূপান্তর ইত্যাদি, এরকম শেষ। এরপর ইলমু সরফের কি সম্মিলিত, এই যে ইলমু সরফ দুটো মিলিয়ে যে একটা অর্থ দাঁড়িয়ে, সম্মিলিতভাবে যে একটা অর্থ দাঁড়ায়, সেই সম্মিলিত অর্থ কি? পরিবর্তনশীল জ্ঞান। এরপরে কি? ইলমু সরফের ইস্তিলাহ বা সংজ্ঞা, সংজ্ঞাটা কি? তুমি ওই যে তোমার বইতে দেওয়া ছিল ওখানে, সেই সংজ্ঞাটা আমি যেটা শিখিয়ে দিয়েছিলাম, হ্যাঁ, এমন জ্ঞান কি, এখানে কি ছিল, যে জ্ঞান দ্বারা কোনো শব্দের পরিবর্তন বা রূপান্তর সম্পর্কে জানা যায় তাকে ইলমু সরফ বলে। তুমি এভাবেও নিজের থেকে বানিয়ে বলতে পারো, যে জ্ঞান দ্বারা আরবি শব্দের, যে জ্ঞান দ্বারা আরবি শব্দের পরিবর্তন বা রূপান্তর সম্পর্কে ধারণা লাভ করা যায় তাকেই ইলমু সরফ বলে। এভাবে বলো। উদাহরণ নাসরা থেকে ইয়ানসু। ক্লিয়ার? একটা কোশ্চেন শেষ। আচ্ছা চলো এবার 2 নম্বর কোশ্চেনটা আমরা দেখি।
2 নম্বর কোশ্চেনটা আমরা একটু দেখব। 2 নম্বর কোশ্চেনে বলা আছে কি যে কালিমা এর ওই সব প্রকার উল্লেখ করো যা সরফের আলোচনার আওতায় প্রবেশ করে। আচ্ছা ঠিক আছে, আমরা এখন এটাও পড়েছিলাম, ঠিক আছে, আমরা এখন ওইটাও পড়েছিলাম। কি পড়েছিলাম দেখো, আমরা একটু আলোচনাটা করব। এখানে দেখলে আমাদের মনে পড়ে যাবে যদি আমরা বেসিক ক্লাসটা, আর যদি তোমার সামনে বই থাকে তো তুমি এটা পরিপূর্ণ বুঝবা যে এটা কোথায় আছে আমাদের বইতে। হয়তো দেখা যাবে অনেকে ঝামেলা লেগে যায়, আমরা চাই সেই ঝামেলাটা না থাকুক, তোমরা সুন্দর করে বুঝো। 2 নং প্রশ্নের উত্তর, 2 নং প্রশ্নের উত্তর তুমি দেখো তোমার বইয়ের ওই যে ইলমুল সরফ প্রথম পৃষ্ঠার শেষের দিকে আসো, যে ইলমুল সরফের ক্ষেত্র থেকে এরপরে এই যে 2 নম্বরের লেখা আছে আসমাউল মুতামাক্কিনা, তার নিচের লাইনে দেখো যতগুলো এখানে বলা আছে ইলমুল সরফের আলোচনায় আওতায় আসে না, ওখানে কি বলা আছে যে এই যে 2 প্রকার আসমাউল আফআলুল মুতাসাররিফা আসমাউল মুতামাক্কিনা, এই 2 প্রকার ইসম বা ফেইল এরা ছাড়া আর কোনো ধরনের কি আসে না, এই শব্দগুলো মুতাসাররিফের আওতায় আসে না, মানে পরিবর্তনশীলের সরফের অংশে আসে না। মুতাসাররিফা মানে সরফের অংশে আলোচনায় আসে না। তাহলে সেগুলো কি কি এখানে দেওয়া আছে, যে তুমি এখানে লিখবে উত্তরে, ঠিক আছে, যে এখানে লিখবা যে ফিআলুল মুতাসাররিফা, এখানে কিবা তোমার ওখানে বইয়ের মতো যদি লিখতে চাও যে আফআলুল মুতাসাররিফা, ঠিক আছে, ও আসমাউল মুতামাক্কিনা ছাড়া অন্য সকল শব্দ সরফের আওতাধীন নয়। শেষ। মানে কি কি বুঝলাম আমরা, কি বুঝলাম তোমার বইতে লেখা আছে একটা, আর আমরা এখানে নিজের মতো করে বললাম, বইয়ের কথা আর এখানের কথা একই আছে, ঠিক আছে, একই আছে। এখন তো তোমরা বড় হয়েছে, বুঝবা যে এই 2 প্রকার শব্দ ছাড়া এই আফআলুল মুতাসাররিফা এবং আসমাউল মুতামাক্কিনা, এই যে তোমার বইতে দুটো আছে, এই 2 প্রকার ছাড়া আর যত শব্দ আছে আরবি জগতের ভিতরে সেগুলা কি আসে না, সেগুলা সরফের আলোচ্য বিষয় না, মানে সরফের আওতাধীন পড়ে না, সেগুলা কি সরফের আওতাধীন নয়। কারণ কি সরফ কি কাজ করে, পরিবর্তন, এক অবস্থা থেকে আরেক অবস্থায় নিয়ে যায়। আমরা এগুলো 6-7 শিখতে শিখতে আসছি। তো সরফ এক অবস্থা থেকে আরেক অবস্থা, যেরকম মাদিতে একভাবে থাকে মুজারিতে একভাবে থাকে, সেটা শিখেছি না। তো এখানে এই ব্যাপারটাই, হ্যাঁ, এবং আসমাউল মুতামাক্কিনা বিভিন্ন কারণে জবর যে পেশ হয় সেটাও আমরা শিখছি অলরেডি মোটামুটি, এখন আরো শিখবো। আরো সামনের দিকে নাহু অংশে যখন যাব তখন আর ব্যাপারটা ক্লিয়ার হবো। তো এই 2 প্রকার ছাড়া, আর যত আরবি শব্দ আছে তারা কেউ সরফের আওতাভুক্ত নয়। এই 2 প্রকার এর শব্দ ছাড়া, এই 2 প্রকারের শব্দ ছাড়া আরো যে শব্দ আছে আরবি জগতের অন্যান্য যে শব্দ, সেগুলা সরফের অন্তর্ভুক্ত হবে না, সেগুলোকে পরিবর্তন করার কোনো সুযোগ নেই, আমরা করতে পারবো না, ঠিক আছে। সেটাই বুঝিয়েছে এখানে, যে সেটা নেই। তো এখানে বলেছে সেটা যে কালিমা এর মানে শব্দের ওই সব প্রকার উল্লেখ করো। কয়টা প্রকার আছে যা সরফের আওতায় আসে না? তোমার এখানে কয়টা দেওয়া আছে দেখি তো, 3, 8টা দেওয়া আছে, কিন্তু এর প্রকার অনেক, এখানে দেওয়া আছে অনেক। হ্যাঁ, এখন এখন যেটা বলেছে প্রকার মানে প্রকারগুলো উল্লেখ করা হলো, তুমি এখন বলো। এখানে একটা বলো, যেমন একটা উদাহরণ দাও, যেমন মানে তুমি এইভাবে সাজাও, যেমন ইন্না, ঠিক আছে, ইন্না এটা বললা, শেষ, এতটুকু এনাফ। এবার আসো প্রকার সমূহ, এবার এখানে আবার লেখো, এভাবে করে সাজাও খাতা, আমি যেভাবে দেখাচ্ছি, ঠিক আছে। প্রকার সমূহ, প্রকার প্রকার সমূহ, ঠিক আছে। প্রকার সমূহ কি, প্রকার সমূহটা কি? তাহলে 1 নম্বরে আছে, 1 নম্বরে যদি দেখো আমি পাশাপাশি লিখে যাই, ঠিক আছে। 1 নম্বরে আছে হরফ, হরফ সমূহ, তোমার এখানে কি লেখা আছে, হরফ সমূহ। বাংলায় লিখতে পারো, আরবিতেও লিখতে পারো চাইলে। হুম, আমি বাংলায় লিখে দিচ্ছি, তোমাদের বইতে যেহেতু আছে তোমার বাংলায় লিখতে পারো তোমরা। হরফ সমূহ,
2 নম্বরে কি? 2 নম্বরে ইসমুল মাবনি, ইসমে মাবনি। মাবনি সমূহ। 3 নম্বরে কি? দমির সমূহ। এটা আরবিতে লেখা আছে, ঠিক আছে? আচ্ছা, এরপরে এটা গেল। তোমার এখানে বইতে যেগুলো লেখা আছে সেটাই তুমি এখানে তুলে ধরো। হ্যাঁ, এটা এর বেশি লাগবে না। এরপরে এই যে আসমাউল মুশাব্বাহাতুল লিল হারফ, এগুলা, এরপর আসমাউল জামেদ, এই যেগুলো লেখা আছে না, এগুলো এগুলো দিয়ে তুমি চাইলে প্রত্যেকটার পাশে উদাহরণ দাও। এরপরে এই যে এখানে দেখো এই যে ঘ, গ, হ এগুলো নেওয়া আছে না, এই নামগুলো তুমি মুখস্থ করে ফেলো, ঠিক আছে? এর চেয়ে বেশি তো আর বলা লাগবে না, ঠিক আছে? এতটুকুর ভিতরে আমি সিস্টেমটা দেখালাম। তুমি এরপরে এরকম আমার মতো এরকম না লিখে তুমি ধারাবাহিক নিচে নিচে লিখে যাবে, ঠিক আছে? তুমি কি করবে, এরপরে 4 লিখবা, এরপরে 5 লিখবে, এভাবে ধারাবাহিক তোমার খাতা কিন্তু বড় হতে থাকবে, প্রশ্ন উত্তরও অনেক বড় হতে থাকবে, দেখতেও সুন্দর লাগবে। পাশাপাশি কি করবা, পাশাপাশি কি করবা, এখানে এটা লিখে পরে লিখবা যেমন, এখানে লিখে এটা লিখবা যেমন, কলমটার কালি বেশি বের হচ্ছে, এখানে লিখে লিখবা যেমন, এখানে যেমন বলে কি করবা, ইলা, হ্যাঁ, বা মিন। এই যে দেখো তোমার খাতা কিন্তু আস্তে আস্তে বড় হবে, এরকম প্রত্যেকটার ক্ষেত্রে তুমি প্রত্যেকটার ক্ষেত্রে এরকম ডট ডট দিয়ে, মানে ফুল স্টপ দিয়ে যেমন যেমন লিখে যাও, যেমন যেমন লিখে যাও, লিখে এগুলোর এক একটা উদাহরণ দাও, এক একটা উদাহরণ দাও, তোমার খাতা বড় হচ্ছে এবং এরকম তোমার 7টা প্রকার এসে যাচ্ছে, ঠিক আছে? দেখো তোমার বইতে উদাহরণটা দেওয়া আছে, ক্লিয়ার? আমরা কিভাবে এই 2 নম্বর কোশ্চেনটা সাজাবো, আমাকে যেগুলো বলেছিল 2 নম্বর কোশ্চেনে, দেখো যে কালিমার মানে শব্দের যে আমাদের শব্দগুলো আছে সেই শব্দের ওই প্রকারগুলো উল্লেখ করো যেগুলো বইতে উল্লেখ করা আছে তোমাদের। এর বাইরে যে তোমরা যারা আবার এক্সট্রা জানো সেগুলো আমাদের বলে নাই, বলছে ওই প্রকারগুলো উল্লেখ করো যা সরফের আলোচনায় আসে না, যেগুলো সরফের আওতাধীন নয় সেগুলোকে। বুঝতে পেরেছি? এই হচ্ছে আমাদের আলোচনা। আশা করি তোমাদের আর কোনো ঝামেলা হবে না। এর পরবর্তী পার্ট আর দুটো যে কোশ্চেন আছে সে দুটো কোশ্চেন আমি তোমাদেরকে পরবর্তী পার্টে দেবো। তো আজ এই দুটোই থাকুক, তোমরা ভালো করে কমেন্টস করে আমাকে জানাও। আসসালামু আলাইকুম।